Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমরা গত রিমেম্বারিং স্টোরিজ এপিসোডে আমি স্কন্ধকাটা নামে একটি ঘটনা শেয়ার করেছিলাম, যেটি ভারতের মুর্শিদাবাদ থেকে আমাদেরকে পাঠিয়েছিলেন সাজ্জাদ হোসেন ভাই। এই ঘটনাটি আমাদের অমর একুশে বইমেলায় প্রকাশিত পাতালবাসী বইয়ের প্রথম ঘটনা ছিল। আমি বলেছিলাম যে পাতালবাসী বইয়ের ঘটনাগুলো আপনাদের সামনে রিমেম্বারিং স্টোরিজে ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং সেই চেষ্টার অংশ হিসেবেই আজকে আরও একটি ঘটনা আপনাদের সামনে শোনাতে যাচ্ছি ইনশাআল্লাহ এবং উপস্থাপন করতে যাচ্ছি। তো ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আপনাদের অপরিচিত কেউ নন, তিনি আকলিমা জান্নাত মৌ আপু, যার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। এই ঘটনাটি যখন উনি পাঠিয়েছিলেন সেটি নিয়ে ওনার সাথেও আমি পরবর্তীতে কথা বলেছিলাম, এবং ঘটনাটি ওনার নিকট আত্মীয়র মধ্যে। তো চলুন শুরু করি ঘটনাটির শিরোনাম আমরা দিব গাব গাছের দুই মাথাওয়ালা সাপ। ঘটনাটি খুবই মর্মান্তিক। তো চলুন ঘটনাটি শুরু করি। তো ঘটনাটি ঘটে এই আকলিমা জান্নাত মৌ আপুর বাবার চাচাতো ভাই কাজল মিয়ার সাথে। তো কাজল চাচা সবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন। তো ওনার চাচাতো দাদার নাম হলো মুসা মিয়া। তো অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে, ছেলে ঢাকার বড় একটা কলেজে লেখাপড়া করবে, বড় কোনো চাকরি করবে। কিন্তু এই কাজল চাচার পড়াশোনাতে তেমন কোনো একটা ঝোঁক ছিল নাই বলা যায়। তাই মোটামুটি একটা ভালো রেজাল্ট করেও কাজল চাচা পড়াশোনার দিকে মনোযোগ একদমই ধরে রাখতে পারছিলেন না। আর চাচার এ ধরনের চিন্তাভাবনাতে বা কর্মকাণ্ডের কারণে চাচার বাবা সিদ্ধান্ত নেন তিনি আর ছেলেকে লেখাপড়া করাবেন না। দাদা দাদি অনেক বোঝানোর পরেও কাজল চাচা তার সিদ্ধান্তে অটল রইলেন যে তিনি লেখাপড়া করবেন না এবং গ্রামে থেকেই কোনো ব্যবসা বাণিজ্য করবেন বা কিছু একটা করবেন। সবাই তাকে অনেক বোঝায়, কিন্তু কাজল চাচা তার সিদ্ধান্ত থেকে সরে আসে না। এদিকে অনেকদিন ধরে কি করবেন এই চিন্তা ভাবনার পর কাজল চাচা ঠিক করলেন তিনি মাছ চাষ করবেন এবং হাঁসের খামার করবেন গ্রামে থেকেই। কি আর করা, তার এই সিদ্ধান্তে তার বাবা তাকে সম্মতি দেয়। শুরুতে ছোট ছোট করে শুরু করে পরে যদি লাভ হয় সে তার ব্যবসাকে আরও অনেক বেশি বড় করবে। তো এমনটাই কাজল চাচার বাবা ভেবেছেন। তো এমনটা ইচ্ছাই ছিল কাজল চাচার, আর কাজল চাচার বাবাও সেই চিন্তা করেছেন। তো এই কাজল চাচা আবার বাড়ির বড় ছেলে, অনেক আদরের সন্তান, তাই দাদা দাদি তার সিদ্ধান্তে মত দিলেন। দাদা ঠিক করলেন দাদাদের বাড়ির পেছনের 5% জায়গা তার ছেলের পুকুর বানানোর জন্য ছেড়ে দেবেন। এমনিতেও সেই জমিতে খুব একটা ভালো ফলন হতো না, কোনো এক রহস্যজনক কারণে চাষ করলেও তেমন কোনো ফসল ফলতো না, অথচ তার আশেপাশের জমিতে অনেক ভালো ফসল ফলতো। তো সেই জমিটা অনেকটা পরিত্যক্ত এবং বিরান ভূমির মতো পড়েছিল। ওই জমিটার এক পাশে ছিল অনেক পুরনো বড় বড় দুটো গাব গাছ। আশেপাশে আরও ছোট বড় বিভিন্ন গাছ ছিল, কিন্তু পুকুর খনন করতে হলে ওই গাব গাছ সহ বাকি সব গাছ কেটে ফেলতে হবে। তো যেমন ভাবনা তেমন কাজ। ভাবনা মতো গ্রামের একজন লোক যে কিনা গাছ কাটার কাজ করে এবং গাছ কেনা বেচা করে, তাকে এনে গাছগুলো দেখানো হলো। লোকটার নাম ছিল জয়নাল মিয়া। জয়নাল মিয়া গাছগুলো দেখে বলল আগামীকাল সকালের নাস্তার পরেই উনি ওনার 4 জন সহকারীকে নিয়ে গাছ কাটায় লেগে পড়বেন। সেদিন রাতে এই আকলিমা জান্নাত মৌ আপুর দাদি একটি স্বপ্ন দেখেন। স্বপ্নটি এমন যে দাদি বারান্দায় বসে কাঁথা সেলাই করছেন। এমন সময় কোথা থেকে এক অচেনা ভিখারি মহিলা এসে তার কাছে ভিক্ষা চাইল। তাকে ভিক্ষা দেওয়ার পরে মহিলাটি হুট করে বলে বসলো, আচ্ছা, আপনাদের বাড়ির পেছনের ওই জমিটাতে কি মাছ চাষ করবেন?
দাদি অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি জানলেন কি করে এই কথা? মহিলাটি দাদির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আবার বলল, পুকুর তো কাটবেনই, তাতে কোনো সমস্যা নাই। পুকুর কাটার জন্য গাছও কাটতে হবে, তাতেও কোনো সমস্যা নাই। অন্য যে গাছই কাটেন না কেন, ওই গাব গাছ দুটো কাটতে পারবেন না। যদি কাটেন, যে কাটবে তারও জীবন নাশ হবে এবং সেই সাথে যারা কাটাবে মানে আপনাদেরও জীবন নাশ হবে। এরপর দাদির স্বপ্ন ভেঙে যায়। পরদিন দাদি সে স্বপ্নটিকে নিছক স্বপ্ন ভেবে সেভাবে পাত্তাই দেননি, কিন্তু মনের ভিতরে একটা খচখচানি ভাব তো ছিলই। সকালে যখন জয়নাল মিয়া তার সহকর্মীদের সাথে নিয়ে গাছ কাটার সরঞ্জামাদি নিয়ে এসে দাদার উঠোনে এসে দাঁড়ালো এবং কাজল চাচা এবং দাদাকে ডাক দিল, দাদির তখন রাতে দেখা ওই স্বপ্নের কথা মনে পড়ে যায়। দাদি দাদাকে আড়ালে ডেকে রাতে দেখা ওই স্বপ্নের কথা তাকে বলেন। দাদা তো হেসেই উড়িয়ে দেন সেই কথা। উনি দাদিকে বলেন, ধুর, এটি তো একটা স্বপ্নই, এটাকে নিয়ে এত মাথা ঘামালে চলবে? ছেলে ব্যবসা বাণিজ্য করবে না তাই বলে এই দুটা গাছের জন্য পুকুর কাটবো না? ছেলে লেখাপড়াও করলো না, আবার তুমি এসব উদ্ভট স্বপ্নের কথা বলতেছো? তো এই সমস্ত কথা বলে দাদা জয়নাল মিয়া অন্য লোকদের সাথে নিয়ে জমিতে চলে যান। বেলা 11টা পর্যন্ত অন্যান্য ছোট গাছগুলো কাটার পর বাড়ি থেকে নিয়ে আসা হালকা কিছু নাস্তা করা হয়। নাস্তা খাবার পর মস্তু মিয়া এবং স্বপন মিয়া নামের দুজন লোক উঠে পড়ে গাব গাছগুলোর একটাতে, যেহেতু দুটো গাব গাছ ছিল ওখানে। তো প্রথমে হালকা পাতলা চিকন কিছু ডাল কাটার পর এবার শুরু হয় মোটা ডালগুলো কাটার পালা। উপরে একটি গাছের ডালে বসে নিচের একটি ডাল কেটে মোটা রশি দিয়ে বেঁধে নিচে নামানো হবে, এই হিসেবে মস্তু মিয়া নামের লোকটি উঠে পড়েন উপরের একটি ডালে। সুবিধা মতন জায়গায় বসে সবেমাত্র মোটা একটি ডালে 2 থেকে 3 কূপ বসিয়েছেন দা দিয়ে। সেই সময় সবাইকে অবাক করে দিয়ে জোর একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান মস্তু মিয়া। জয়নাল মিয়া এবং দাদা মুসা মিয়া তখন অন্য একটি গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আলাপ করছিলেন। হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটে যাওয়ায় সবাই আটকে ওঠেন। মস্তু মিয়া যেখানে পড়ে অজানা কারণে ছটফট করছেন সেখানে ছুটে গেলেন তারা। কেউ কিছুই বুঝতে পারছেন না ঘটনাটি আসলে কি ঘটলো। মস্তু মিয়া কিছু বলতে পারছে না, সামনে পড়ে আছে এবং সে মৃগী রোগীর মতো ছটফট করছে, এটা সবাই দেখছে। গাছের একটা ডালে স্বপন মিয়া নামে যে লোকটি বসে আছে সে সাপ সাপ বলে চিৎকার করতে করতে দ্রুত গাছ থেকে নিচে নেমে আসলেন। ভয়ে ভয়ে বলতে পারলেন মস্তু মিয়াকে সাপে কামড়াইছে, এটা সে বলছে। ইয়া মোটা কুচকুচে কালো বিশাল একটা বড় সাপ নাকি মস্তু মিয়াকে কামড়াইছে, এটাই বলছেন স্বপন মিয়া। উনি এ সাপটি গাছের অন্য একটি ডালে নাকি দেখেছেন। সবার আর বুঝতে বাকি রইল না মস্তু মিয়াকে আসলেই সাপে কেটেছে। সবাই মিলে মস্তু মিয়াকে ধরাধরি করে দাদা মুসা মিয়ার বাড়ির উঠোনের কোণা একটি চাটাইয়ের উপর শুইয়ে দিল। আশেপাশে অনেক মানুষজন এসে ভিড় করেছে। সবার চোখের সামনে কিছু করার সুযোগ না দিয়েই ছটফট করতে করতে মস্তু মিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। মস্তু মিয়ার পরিবার সহ এলাকার সব পরিবারেই শোকের ছায়া নেমে আসে, কারণ মস্তু মিয়া এলাকারই লোক ছিলেন, সবার পরিচিত ছিলেন, খুব ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন সকলের কাছে। কি হতে কি হয়ে গেল? এমনটা কি হওয়ার কথা ছিল? না, এমনটা তো হওয়ার কথা ছিল না, কেউ ভাবেইনি, কিন্তু আসলে এমনটাই হওয়ার কথা ছিল। এই ঘটনার পর 3 দিন গাছ কাটা বন্ধ ছিল। 4 দিনের দিন আবার গাছ কাটতে আসার কথা ছিল জয়নাল মিয়ার, কিন্তু সেদিন বেলা 11টার দিকে এসে দাদাকে বলে যায় যে তিনি আর গাছ কাটতে পারবেন না, এমনকি তার দলের কেউই এই দুটো গাছ কাটবেন না। কারণ গত রাতে নাকি জয়নাল মিয়ার স্বপ্নে দেখেছেন ওনার ঘরের চালের নিচে যে চাটাই দেওয়া আছে সেই চাটাইয়ের ফাঁকা দিয়ে একটা কুচকুচে মোটা সাপ, কালো সাপ সেটি ছিল। জয়নাল মিয়ার কাছে এসে বলছে, খবরদার জয়নাল মিয়া, ওই গাছে আর একটা টোকাও দিবি না, তাহলে মস্তু মিয়ার সাথে যা হয়েছে তোদের সাথেও ঠিক তেমনই ঘটবে।
তাই জয়নাল মিয়া বা তার দলের কেউই এই গাছ কাটতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের এই সিদ্ধান্তের কথা দাদাকে তারা সাফ সাফ জানিয়ে দেন। দাদা অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাদের এক কথা, তারা গাছ কাটবেন না। তারপর তারা সেখান থেকে চলে যান। এবার দাদা দাদি একটু চিন্তায় পড়ে যান যে এই গাছ দুটো তো কত বছর ধরে ওখানে দাঁড়িয়ে আছে, কত রাত বিরাত এই গাছের নিচ দিয়ে আসা যাওয়া করলাম, কই কোনোদিন তো আমাদের চোখে কিছু পড়ে নাই যে এই গাছে ভয়ানক কিছু আছে, বা গ্রামের কেউ তো এটা দেখে কোনো ভয় পায় নাই, বা ভয়ের পাওয়ার মতো মানে ন্যূনতম কোনো কারণ এখন পর্যন্ত ঘটেনি, অথচ গাছ দুটোর বয়স কিন্তু অনেক। তাহলে এখন কেন এসব ঘটছে? এই স্বপ্নের কথা কি আদৌ সত্যি, নাকি নিছক একটি মনের ভয়? দাদা বিষয়টিকে শুরুর দিকে গুরুত্ব না দিলেও এখন বিষয়টিকে হালকার উপরে নিলেন। ঠিক করলেন যে এই লোককে দিয়ে গাছ কাটানো গেলে যদি না কাটানো যায় সমস্যা নাই, তো আশেপাশের অন্য গ্রামের আরও গাছ কাটার লোকের তোর অভাব নাই, তাদের কাউকে দিয়ে এই গাছ দুটো তিনি কাটিয়ে নেবেন। যেহেতু আশেপাশের সব গাছই কাটা হয়ে গেছে, এখন এই দুটো গাছই বাকি রয়েছে, আর এ দুটো না কাটলে কিন্তু পুকুর খনন করা যাচ্ছে না। তাদের পজিশনটা এমন জায়গায় যে এটা কাটতেই হবে, আর এ দুটো রেখেও পুকুর কাটলে সেটা পুকুরের কোনো শেপই হবে না। তো এখন সমস্যা যেটা হলো যে কথা কি আর গ্রামে গোপন থাকে? যে লোকে দুটো গাছ দেখতে আসে কাটার জন্য, এবং যারা বলে যে আগামীকাল থেকে অথবা বিকাল থেকে এসে বা একটু পরে এসে গাছ কাটবে, ওই লোক আর গাছ কাটতে আসে না। ওই লোকজনকে গ্রামের লোকজন পথে পেলে জানিয়ে দেয় যে ওই গাছ কাটতে গিয়ে কিন্তু মানুষ মারা গেছে, খবরদার ওই গাছ কাটতে যাইও না। আর গ্রামে তো রটেই গেছে ওই গাছ দুটোই কিন্তু ভয়ানক দোষ আছে, যেই কাটতে যাবে তারই ক্ষতি হবে। এই সতর্কবাণী শোনার পর কেউই আর ওই গাছ কাটতে আসে না। রাত্রে ভয়ানক স্বপ্ন দেখার আগে গ্রামের লোকজনই তাদেরকে ভয় ঢুকিয়ে দেয়। এখন ভালোই ঝামেলায় পড়া গেল, কি করা যায়? গাছ দুটো না কাটলে তো আর পুকুর কাটা যাচ্ছে না। এখন কাজল চাচা সিদ্ধান্ত নেন যে ধুর, বাইরের কাউ খেয়াল লাগবে না, আমার লাগবে না কারো হেল্প। চাচা এবং তার 3 জন বন্ধু মিলে গাছটি কেটে ফেলবেন এই সিদ্ধান্ত নিয়েছেন। আর এই কথাটা তার মা বাবার কাছে অর্থাৎ দাদাদের কাছে গোপন রেখেছিলেন, কারণ ওনারা জানলে বাধা দেবেন। এখন গাছ না কাটলে তো আর পুকুর কাটা যাচ্ছে না, আর তার ব্যবসা বাণিজ্য থেমে আছে। এখন চাচার সামনে গাছ কাটার সুবর্ণ সুযোগ আসার অপেক্ষায় তিনি প্রহর গুনছেন, এবং গাছ কাটার একটি সুবর্ণ সুযোগ চলেও আসে একদিন। সেদিন অন্য একটি গ্রামে চাচার খালার বাড়িতে খালার শাশুড়ির একটা দোয়া অনুষ্ঠানের দাওয়াত ছিল সবার। দাদা দাদি এবং আরও কয়েকজন মিলে ওই গ্রামের দাওয়াত খেতে গেল। তো চাচা ভিন্ন একটি কারণ দেখিয়ে ঘরে থেকে গেলেন, ওনার মা বাবাকে বলেন নাই সত্য কথা। বাড়ির সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়া মাত্রই কাজল চাচা তার 3 বন্ধু মামুন, হুমায়ুন এবং জাকির এদেরকে খবর পাঠিয়ে গাছ কাটার জন্য প্রয়োজনীয় জিনিসপাতি আনিয়ে বাস শুরু করে দেন কাজ। চাচার খালার বাড়ি এবার গ্রাম থেকে বেশ দূরে, তাই ওনার মা বাবা ওই দিন অবশ্যই ওই বাড়িতে থেকে তারপর আসবেন, দাওয়াত খেয়েই চলে আসতে পারবেন না। তো এই সুযোগে চাচা নির্বিঘ্নে গাছ কেটে ফেলতে পারবেন। কাজল চাচা এবং তার এক বন্ধু জাকির উঠে গেলেন গাব গাছের ডালে। কিছুক্ষণ কোপাকুপির পর মামুন নামের যে বন্ধুটি ছিল সে গাছের নিচে দাঁড়িয়ে গাছের ছোট ডালগুলো একপাশে জড়ো করছিল। সে হঠাৎ করে উদ্ভ্রান্তের মতো হাত পা ছুড়ে সাপ সাপ বলে চিৎকার করতে লাগলো। কাজল চাচা এবং মামুন চিৎকার শুনে জলদি গাছ থেকে নেমে আসলেন। সাপের কথা শুনেই সবাই হাতের ডাল নিয়ে আশেপাশে সাপ খোঁজায় লেগে পড়লেন। কাজল চাচার চোখে হঠাৎ সাপের একটি লেজ দৃশ্যমান হলো। উনি দেখতে পেলেন সরসর করে একটি সাপ পড়ে থাকা পাতার একটি ঝোপের ভিতর ঢুকে যাচ্ছে। বিদ্যুৎ গতিতে উনি তার হাতে থাকা মোটা ডালটি দিয়ে কয়েকবার ঝোপের উপর বাড়ি মারলেন। তারপর ডালের খোঁচায় পাতাগুলো সরিয়ে দেখলেন একটি ছোট্ট সাপ প্রায় 1 হাত লম্বা হবে, লাঠির বাড়িতে আহত হয়ে পড়ে আছে। ওই ঝোপের উপর বাড়ি মেরেছে, ওর চাপটা নিচে লেগেছে, এটাতে আহত হয়ে গেছে। তখনও মারা যায়নি সাপটি।
প্রচণ্ড রাগে আরও কয়েকটি বাড়ি মেরে সাপটির মৃত্যু নিশ্চিত করার পর ডালটির আগায় সাপটিকে তুলে নিয়ে সাপটিকে ছুঁড়ে পাশের ঝোপের দিকে ফেলে দিলেন। আশেপাশে আরও সাপ আছে কিনা খোঁজাখুঁজি করার পর আর কোনো সাপ নেই এটা নিশ্চিত হয়ে আবার গাছে যখন উঠতে যাবার জন্য এক পা বাড়ালেন, হঠাৎ করে তার বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এমন ব্যথা মনে হচ্ছে তার বুকের উপর দাঁড়িয়ে কেউ লাফাচ্ছে, মনে হচ্ছে তার বুকের সমস্ত হাড়গোড় ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। চাচার অবস্থা দেখে সবাই ধরাধরি করে চাচাকে বাড়িতে নিয়ে গেল। এদিকে দাদা দাদিরা ছুটে এলেন খবর পেয়ে, কারণ তাদেরকে খবর পাঠানো হয়েছিল জরুরি ভিত্তিতে। দ্রুত গতির একটা যানবাহনে গিয়ে, ওই সময় তো গ্রামের রাস্তাঘাট ভালো ছিল না, মোটরসাইকেলে তাদেরকে খবর পাঠানো হয় এবং তাদেরকে যাতে আনানো যায় দ্রুত তার সাথে সেই ব্যবস্থাও করা হয়েছিল। এদিকে এই যে আকলিমা জান্নাত মৌ আপু, ওনার বাবার বয়স ছিল তখন 10 কি 11 বছর। তো উনিও দাদাদের সাথে বাড়িতে গিয়ে দেখেন যে কাজল চাচাকে বারান্দায় একটা চৌকির উপর শুইয়ে রাখা হয়েছে আর তিনি বুকের ব্যথায় খুব ছটফট করছেন। বাড়ির পাশের একজন বয়স্ক লোক, যিনি কিনা কিছুটা ঝাড়ফুঁক বা কবিরাজি জানেন বলে কথিত ছিল, টুকটাক চিকিৎসাও করতেন মানুষের, তাকে খবর পাঠিয়ে নিয়ে আসা হলো। উনি এক গ্লাস পানিতে কিছু একটা করে ফু দিয়ে ওই পানিটা চাচাকে খাইয়ে দেওয়ার কিছুক্ষণ পর চাচার বুকের ব্যথা আপনা কমে গেল। সে রাতে বাড়িতে কাজল চাচার বাবা মা কেউ ছিলেন না বলে কাজল চাচা এই যে আকলিমা জান্নাত মৌ আপুর দাদা দাদির বাড়িতে ওনার বড় চাচা এবং ওনার বাবার ঘরে তাদের সাথে ছিলেন। তাদেরকে যদিও খবর পাঠানো হয়েছিল, মানে ওনার মা বাবাকে, তখনও তারা আসলে এসে পৌঁছাতে পারেন নাই, কারণ অনেক দূর। তো কাজল চাচা, আকলিমা জান্নাত মৌপুর বড় চাচা ছিলেন চকিতে, আর আকলিমা জান্নাত মৌপুর বাবা ছিলেন একটি মাদুর পেতে নিচে বিছানা করে শুয়েছিলেন আর কি। রাত তখন আনুমানিক 2টা হবে। হঠাৎ সবার ঘুম ভাঙে কাজল চাচার চিৎকারে। কাজল চাচা জোরে জোরে সাপ সাপ বলে চিৎকার করতে থাকেন এবং এলোমেলো হাত পা ছুঁড়ে অদৃশ্য কিছু একটা গা থেকে বা মাথা থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলতে থাকেন। এদিকে এই মৌয়াপুর বড় চাচা এবং ওনার বাবা ভয় পেয়ে দরজা খুলে দেন। দাদা দাদি ছুটে আসেন ওনাদের ঘরে। এখানে এসে কাজল চাচার এই অদ্ভুত আচরণে তারাও ভয় পেয়ে যান। কাজল চাচাকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। তিনি চিৎকার করে কাঁদতে থাকেন এবং বলতে থাকেন অজস্র সাপ নাকি কিলবিল করে তার গায়ে, মাথায়, শরীরে উঠছে এবং তাকে কামড়ানোর চেষ্টা করছে। উনি অনুনয় ভরা সুরে বলতে থাকেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অথচ ওনার পাশে দাঁড়িয়ে থাকা এই মৌয়াপুর দাদা দাদি, বড় চাচা এবং ওনার আব্বা কেউ কিন্তু সাপ দেখতে পারছিলেন না। সারাটি রাত এইভাবে কাটে। ফজর আজানের পর তিনি কিছুটা শান্ত হন এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। কাজল চাচা ঘুম থেকে ওঠার পরে প্রথমে কিছুক্ষণ স্বাভাবিক ছিলেন এবং তার আচরণও স্বাভাবিক ছিল। তারপর কাজল চাচার জন্য মৌয়াপুর দাদি সকালের নাস্তা নিয়ে আসেন। তিনি কয়েক লোকমা ভাত খেয়ে যখন পানির গ্লাসটা হাতে নিলেন এবং পানি পান করার জন্য যখন হাতেটা নিয়েছেন আর কি, তখনই পানির গ্লাসটা ঠাস করে মাটিতে ছুঁয়ে দিয়ে আবার রাতের মতো চিৎকার করে বলতে লাগলেন সাপ সাপ, আমাকে বাঁচাও। গ্লাসের পানিতে নাকি উনি সাপের বাচ্চা দেখেছেন। সেদিন দুপুরে কাজল চাচার বাবা মা বাড়িতে ফিরে এসে ছেলের এই অবস্থা দেখে বিধ্বস্ত হয়ে পড়েন। গতকাল বাড়িতে রেখে গেলেন সুস্থ সবল ছেলেকে, এক রাতের মধ্যে কি একটা ভয়ানক অবস্থা হয়েছে। কাজল চাচা সারাক্ষণ আতঙ্কে থাকতেন। যতক্ষণ তিনি ঘুমিয়ে থাকতেন কিছুটা সময় ঠিক থাকতেন, ঘুম থেকে জাগতেই সাপ সাপ বলে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলতেন। উনি নাকি গাছের ডালে সাপ দেখতে পান, কাপড় শোকানোর দড়িতে নাকি সাপ দেখতে পান, বিছানার উপর দেখতে পান অজস্র সাপ কিলবিল কিলবিল করছে। আর অদ্ভুত বিষয়, প্রতিটি সাপেরই নাকি 2টি করে মাথা। সবগুলো নাকি ওনার দিকে তাকিয়ে রাগে ফোঁস করে ফনা তুলে তার দিকে তেড়ে আসে। তিনি যে কোনো খাবারের মধ্যেই সাপ দেখতে লাগলেন। সবাই ওনাকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাকে নিয়ে কি করবেন কেউ কিছুই বুঝতে পারছেন না। প্রথম দিন যে মুরব্বীর কাছে কাজল চাচা পানি পড়া খেয়েছিলেন এবং বুকের ব্যথা সেরে গিয়েছিল,
উনি এসে কাজল চাচাকে দেখলেন এবং কিছু ঝাড়ফুঁক করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। সারাদিন চিৎকার, চেঁচামেচি, আতঙ্ক এবং অনাহারে কাজল চাচার শরীর একেবারে ভেঙে যেতে লাগলো। উনি তখন প্রায় পাগলই বলা চলে। এক রাতে কাজল চাচার বাবা মুসা মিয়া স্বপ্নে দেখলেন কেউ একজন বলছে, তোরা যতই চেষ্টা করিস, যতই ঝাড়ফুঁক করিস, কবিরাজ দেখাস, হুজুর দেখাস, তাতে কোনো লাভ হবে না। আমরা লাভ হতে দেব না। তোর ছেলে নিষেধ সত্ত্বেও গিয়েছিল আমাদের বাসস্থান ধ্বংস করতে। শুধু অতটুকু করেই ও ক্ষান্ত হয়নি। অতটুকু করলেও যদি ক্ষান্ত হতো, আমরা ভাবতাম যে ক্ষমা করে দেয়া যায় কিনা, কারণ ও একটা ব্যবসা বাণিজ্য করবে, এই গাছের কারণে অসুবিধা হচ্ছে, আমরা বিবেচনা করতাম হয়তো। কিন্তু নিষ্ঠুরভাবে পিটিয়ে আমার আদরের ছোট মেয়েটিকে মেরে ফেলেছে ও। তার শাস্তি কি ও পাবে না? অবশ্যই সে পাবে। ওকে মরতে হবে। আর ওকে তোরা বাঁচাতে পারবি না কোনোভাবেই। এই স্বপ্নটা নিয়ে দাদা হুজুরের সাথে বসার পর হুজুর খুব চিন্তিত হয়ে পড়েন এবং হুজুর বেশ অনেকক্ষণ চুপচাপ থাকার পর তারপর বলেন যে আপনার ছেলের উপর কোনো ভয়ানক জিনের রাগের বহিঃপ্রকাশ ঘটেছে। আপনার ছেলেকে বাঁচাতে হলে জলদি বড় কোনো আলেম বা কবিরাজের শরণাপন্ন হন। হুজুরের বলা এই কথাটি কাজল চাচার বাবা এই মৌয়াপুর দাদাকে বলেছিলেন। কাজল চাচার বাবা ওনার সম্পর্কে দাদা হতেন। তো মৌয়াপুর দাদাকে বলার পর মৌয়াপুর দাদা কাজল চাচার বাবাকে বলেন, জিন হুজুর নামে বড় এক আলেমের কথা তিনি শুনেছেন। ওই আলেম নাকি অনেক কঠিন বিষয়ে অনেককেই আল্লাহর রহমতে সুস্থ করেছেন। পরের দিন তারা ঠিক করেন ওই আলেমের কাছে গিয়ে কাজল চাচাকে নিয়ে কিছু একটা ব্যবস্থা করবেন। কিন্তু সে সুযোগ তারা আর পাননি। তার আগেই ঘটে যায় মর্মান্তিক একটি ঘটনা। ওই রাতে মৌয়াপুর দাদা এবং কাজল চাচার বাবা ওনাদের রুমেই ছিলেন আর কি। তো সাথে কাজল চাচাকে মাঝখানে রেখে দুই ভাই শুতেন দুই পাশে। ওই রাতে দুই ভাই শুয়েছিলেন কাজল চাচার পাশে। রাতে কাজল চাচার বাবা একটি দুঃস্বপ্ন দেখেন। ওনাদের বিছানার পায়ের কাছে যে জানালাটি আছে, সে জানালাটি একটু হালকা বাতাসে খুলে গেল, আর জানালার শিকের ফাঁকা দিয়ে কুচকুচে কালো মোটা দুই মাথার অ্যানাকোন্ডা সাইজের একটি বড় আকারের সাপ ধীরে ধীরে এসে কাজল চাচার পুরো শরীরকে পেঁচিয়ে ধরে। তার হাতে পায়ে বুকে পরপর কয়েকটা ছোবল মারে। কাজল চাচা চিৎকার করে উঠলেন। কাজল চাচার বাবার এবং মৌয়াপুর দাদার একসাথে ঘুম ভেঙে যায় কাজল চাচার বিকট আর্তনাদে। স্বপ্নে চিৎকারের শব্দ এবং বাস্তবে চিৎকারের শব্দ একই সাথে শুনতে পান কাজল চাচার বাবা। ওনাদের বিছানার সাইডে টিমটিম করে জ্বলছিল একটি হারিকেন। শব্দে যখন দুই ভাইয়ের ঘুম ভেঙে যায়, তখন মনে হলো বিছানার পাশে থাকা হারিকেনটি কিছু একটার বাড়ি খেয়ে মেঝেতে ঠাস করে পড়ে ভেঙে গেল। তখনও আলোটা নিভেনি হারিকেনের। মৌয়াপুর দাদার কাছে মনে হলো হারিকেনটা ভেঙে যাওয়ার পরেও যে অল্প আলো ছিল তখনও নিভে যায়নি আলোটি। সেই আলোতে দেখা গেল জানালা দিয়ে একটি সাপের লেজ মনে হলো বেরিয়ে গেল। সাপটা বেরিয়ে যায়, লেজটি পরবর্তীতে পেছন থেকে দেখেছিলেন। পুরোটা ঘর যখন অন্ধকারে ছেয়ে গেল, ওই আলোটাও নিভে গেল, সাথে সাথে কাজল চাচার চিৎকার। দিশেহারা হয়ে মৌয়াপুর দাদা বিছানা থেকে নেমে অন্ধকারে মেঝে হাতে হারিকেনটার খোঁজ করতে লাগলেন। হারিকেনের ভাঙা কাচের খোঁচায় মৌয়াপুর দাদার হাত কেটে গেল। দাদা সেদিকে পরোয়া না করে জলদি ঘরের দরজা খুলে কাজল চাচার মা এবং মৌয়াপুর দাদিকে ডাকতে লাগলেন আলো নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পরেই কাজল চাচার গোঙানি শোনা গেল। তারপর আস্তে আস্তে সব মনে হচ্ছে থেমে যেতে লাগলো। একেবারে চুপ, স্তব্ধ হয়ে গেল সবকিছু। কাজল চাচার বাবা ছেলের পাশে বসে অন্ধকারে ছেলের মুখে বুকে হাত দিয়ে ছেলেকে ডাকছেন, বলছেন, কাজল কি হলো বাপ, তোর কি হয়েছে? কিন্তু কাজল চাচা চুপ। যতক্ষণে দাদিরা অন্য একটি হারিকেন নিয়ে ঘরে ঢুকেছেন ততক্ষণে সব শেষ। কাজল চাচা চলে গেছেন না ফেরার দেশে। কাজল চাচার মৃত্যুতে দাদা দাদি খুব ভেঙে পড়েন। পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া।
বংশের বড় ছেলের এমন অপ্রত্যাশিত করুণ মৃত্যু কেউই মেনে নিতে পারে না, আশাও করতে পারেননি এমন ঘটনা ঘটবে। মোহাপুর দাদাবাড়ির আজ অনেক কিছুই পাল্টে গেছে। পুরনো বাড়ি ভেঙে করা হয়েছে 3 তলা আলিশান বাড়ি, কিন্তু বাড়ির পেছনের জমিতে দাঁড়িয়ে থাকা ওই অভিশপ্ত গাব গাছ দুটি আজও দাঁড়িয়ে আছে। ওই ঘটনার পর আর কেউই গাছ কাটতে চায়নি, আজ পর্যন্ত কেউ ওই গাছের কাছেও যায়নি। ছোটবেলায় দাদাবাড়িতে বেড়াতে গেলে সব জায়গায় খেলার অনুমতি দিলেও ওই জায়গায় খেলার অনুমতি কখনোই পেতেন না বলে আকলিমা জান্নাত মৌপু আমাদেরকে জানিয়েছেন। ওই গাব গাছের গাব ওনারা নাকি কখনো খায়নি, পুরো গ্রামেরই কেউ ওই গাব গাছের গাব খায়নি। ওইখানে কেউ আর যায়ও না গাছের ফল পাড়তে বা কুড়াতে। সবার মনে একটা চাপা ভয় কাজ করে ওই গাছকে ঘিরে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমি কি বলবো, খুবই মর্মান্তিক একটি ঘটনা, করুণ এক মৃত্যু। কাজল চাচার সাথে যেটা ঘটেছিল আসলে সেটা মেনে নেওয়ার মতো নয়, কিন্তু তবুও সেটি ঘটেছিল। ওনার ভাগ্য এভাবেই লেখা হয়েছিল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা, সেই ভাগ্যকে কেউ খণ্ডাতে পারেননি। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এই ধরনের ঘটনা আমাদের চ্যানেলে বা অন্য কোনো প্ল্যাটফর্মে প্রতিনিয়ত শোনেন, তাদের উদ্দেশ্যে সবসময় একটি কথা আমি বলি, এই ধরনের ব্যাপারগুলো যদি কখনো কোথাও শোনা যায়, হোক তা কুসংস্কার, কখনো কখনো দেখা যায় ইচ্ছাকৃতভাবে কোনো একটি গাছকে কেন্দ্র করে, কোনো একটা বাড়িকে কেন্দ্র করে এই ধরনের কুসংস্কার কিন্তু মানুষ ছড়ায়, কেউ কেউ তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য। এটা অনেকে মনে করেন বা কখনো কখনো এটা সত্যিও, কিন্তু এটাও তো সত্য যে প্যারানর্মাল ব্যাপারের কারণেও কিন্তু এই ব্যাপারগুলো হয়, এবং এটাই অধিকাংশ সময় হয়। কখনো কখনো কোনো মানুষ শত্রুতাবশত বা নিজের স্বার্থ হাসিলের জন্য এই ধরনের ভয়ের ঘটনা রটান, কিন্তু আমরা চাই না এই ধরনের ঘটনা, যেটা কাজল চাচার সাথে ঘটেছিল, নতুন করে আর না ঘটুক। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, নিরাপদে থাকুক, এটাই আমাদের কামনা। এবং সুস্থ, ভালো এবং নিরাপদ থাকার জন্য যেই যেই কাজগুলো, আমলগুলো করা প্রয়োজন, নিষেধগুলো মেনে চলা প্রয়োজন, সেগুলো আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে। প্রিয় লিসেনার্স, আজকে এ পর্যন্তই। প্রিয় লিসেনার্স, আরও একটি কথা বলি, আমাদের পাতালবাসী বইটি প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। আপনার রকমারিতে পাতালবাসী লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আমাদের বইটি পেয়ে যাবেন, সেখান থেকে অর্ডার করতে পারেন। আমাদের বইটির মূল্য আপনাদের পড়বে 263 টাকা। আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়েই আমার সম্পাদনায় বইটি প্রকাশিত হয়েছিল। তো এরকম আরও অনেকগুলো ঘটনা আমাদের এই বইতে রয়েছে। আশা করছি ঘটনাগুলো আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর হার্ড কপি বই, সফট কপি না, হার্ড কপি বই পড়ার অভ্যাস আমাদের আবার গড়ে তুলতে হবে। বই পড়ার দিকে ঝুঁকতে হবে, জ্ঞান অন্বেষণ করতে হবে। যত আমরা জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করব, আসলে লেখাপড়া তো শেষ নেই, যত আমরা পড়ব তত আমরা জানতে পারবো, বুঝতে পারবো, আমরা নিজেরা অনুধাবন করে নিজেদের জীবনকে সাজিয়ে নিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে থাকুন। এবারের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে আবারও একটি কথা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, তার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি নতুন এপিসোড নিয়ে আসছি আপনাদের সামনে ইনশাআল্লাহ। আর আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে তো বৃহস্পতিবার আমাদের এপিসোড থাকছেই। তো সকলের সাথে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।